নতুন ঘিয়ের উদ্বোধন। একটু মাখানা ভেজে দেবো। আর লাঞ্চে কি পোলাও? পোলাও দিয়ে দিই, একটুখানি ভেজে আর ওপরে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো, স্ন্যাক্স হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বসে পড়েছি এখন চা নিয়ে, বেবুকে স্কুলে ড্রপ করাও হয়ে গেছে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। ঠান্ডার মধ্যে বাইরে খুব হাওয়া, সৌরভের চোখ থেকে অনবরত জল পড়ছিল, নিজেই বলছিল। লোকে দেখে ভাববে বোধহয় আমি কাঁদছি। এসেই বললো আগে চা খাই, এই দুধ চাই করলাম, আর র চা না। সৌরভ বলছি র চা খেয়ে ঠিক শীতকালে মনে হচ্ছে না চা খাচ্ছি বলে। খবর দেখছিলাম, সবার আগেই তো এখন তিরুপতিতে স্ট্যাম্পিড হয়েছে। কি অবস্থা! খুবই কষ্টের গো। সৌরভ তো এখন ওই ওকে ওই এটা নিতে হয়, মেডিসিনটা, ওই ইনহেলার কাইন্ড অফ। করোনার পর থেকে ওরকম হয়েছে। আমি ভিড় জায়গায় যেতে দিই না। ও বলেছিল, আমরা ঘুরেছি তিরুপতি তিনবার আমাদের ঘোরা হয়ে গেছে আগে, যে একটু যাবো বেবুকে নিয়ে। আমি বেবুকে বলি বাবু তুই সামলাতে, কারণ একটা সময়ের পরে যতই ভিআইপি পাস নিয়ে যা, ওই এমন হ্যাচকা ধরে টানবে পেছন থেকে এ করবে, কারণ তখন সবাই এক হয়ে যায়। ঠাকুরের সামনে ভিআইপি যা, এমনি লোকও তাই। হ্যাঁ, একটা জায়গার পরে সবাই ওই যে ভিড়, ও পারবে না। আর আমি নিশ্চিন্তে বসেও থাকতে পারবো না বাড়িতে। বাড়িতে ঠাকুর আছে, ডাকো। সামনে আমাদের মন্দির, কত ছোট 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 মন্দির ওরা যায়, তোমরা তো দেখেইছো। ঠাকুর এখানেও আছে। কনজেস্টেড জায়গা যেগুলো, সেগুলো আরো বেশি মানে কষ্ট বেড়ে যায়, সাফোকেটিং এত বেশি লাগে তখন। আমি লিফটের ভেতরেও যদি অনেককে ওঠে আমি নেমে পড়ি। আমার ভীষণ মানে ওই লিফটগুলো আগে ভালো ছিল, ওই কোলাপসিবল গেট দেওয়া যে লিফটগুলো। এই যে আমাদেরও যে লিফটটা না, এখনকার যে মডার্ন লিফটগুলো, এগুলো তো অন্য রকমের, অটোমেটিক দরজা। এগুলো আমাদের এইখানে যেরকম, আমাদেরটা যেন, কিন্তু আগেকার যেগুলো বলছি আমি, হ্যাঁ, আমাদের কোলাপসিবল গেট দেওয়া, ওগুলো একদিকে ভালো। আমি আমাদের লিফটেও আমি মানে চারিদিক বন্ধ হয়ে গেল, ভীষণ সাফোকেটিং লাগে মাঝে মাঝে। এখন, আগে বলছি না, যত মানে এই করোনার পর থেকেই গো এরকম অনেক ভিড়, তার মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ওখানেই আমি সেন্সলেস হয়ে যাব। স্ট্যাম্পিড হয়েছে দেখে সত্যি কীভাবে ধাক্কা ধাক্কি, জানি কি কালকেই বৈকুণ্ঠ একাদশী মনে হয়, তার জন্যে। আচ্ছা, বাড়িতে গিয়ে কি রাধা গোবিন্দকে ডাকা যায় না? কখনোই নয় গো। আমি লাস্ট যেবার আমরা তিরুপতি গেছিলাম না, তখন বেবো ছোট, বেবো না 4 পড়ে না গো। ও হ্যাঁ, ক্লাস 4 পড়ে, তখন গেছিলাম, তারপরে আর যাইনি। মানে আমাদেরও ওই পাস নিয়েই যাওয়া, একটুখানি মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে না, ওই যা, তাও মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা মিনিমাম। সব ঠিক আছে, সব এগোচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে, সব ঠিক আছে। তারপরে যখন মেন মন্দিরের ওখানে গিয়ে যখন মানে তুমি ভিআইপি হও আর তুমি জেনারেল এতে আসো, ওই যে একটা ক্রাউড, একটা ক্লাস্টার অফ লোক সব এসে, মানে আমি বেবোকে ধরেছি, মানে বেবো আমার আর সৌরভের মাঝখানে না, নিয়ে গেলাম বেবোকে, তো আমি কাঁধে তুলে নিয়েছিলাম। ওটা তখন অনেক ছোট বেবো, ওটা বলছি না, আমি ক্লাস 4 কথা বলছি। সৌরভ পেছনে, বেবো মাঝখানে, আমি সামনে। তার কারণ হচ্ছে যে
ও তো 4-এ মানে বেশ ছোট। আর তারপরে ওর আবার একটা তখন এ ছিল যে আমাকে যদি কেউ একটুখানি, আমি যদি একটু পিছিয়ে যাই, ও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। বাচ্চাদের যেটা হয় ন্যাচারালি, যে জিনিসটা হয়, সেই মানে এই করছে, সে আমি লোককে হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে ওর যাতে দম বন্ধ না হয়, ওরমভাবে ঠাকুর দর্শন করে, আমি তখনই ঠাকুর এইভাবে দর্শন করে যেন ঠিক একটা ভেতর থেকে আসে না, তার থেকে ঘরে বসে চোখ বন্ধ করে তোমাকে ডাকবো মানে বালাজির দর্শন মানে কি, মানে সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওখানেও ধাক্কা দিবে পুরো 1 সেকেন্ডও ওখানে বোধহয় দাঁড়াতে দেবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য মানে পলকটা ফেলবে, ব্যাস হয়ে গেল। আমার লোকনাথ বাবার মন্দির জিন্দাবাদ, সত্যি চাকলা খোলা মেলা, বাইরে বসে ঠাকুরকে ডাকো, চাকলাও কচুয়াও, কচুয়া আরো একটু খালি খালি চাকলার একটু থেকে। ভেতরের দিকে, আমরা দুটোতেই যেতাম, আমি ভীষণই মানি। ওই জন্য আমি কখনো মন্দিরে গেলেও দিনের দিনে আমি হারগিজ যাব না, আমি কোনো জায়গা আমি দিনের দিনে যাই না। ভিড় কেটে যাবে, 2-1 দিন হয়ে যাবে, ভিড় কেটে যাবে, তারপর যাব। বলো তো, ঠাকুরের দর্শন করতে গিয়ে যেটা হলো, 6 জন আপাতত তো খবরে বলছে 6 জন মারা গেছে, তাদের বাড়ির লোকের কি অবস্থা বলো তো। আমার বন্ধু সেদিন, আমার যে বেস্ট ফ্রেন্ড, সে সেদিন কমেন্ট করেছিল যে কল্যাণীর কথা বলতে ওর মনে পড়ে গেছে। সত্যি দারুণ জায়গা, দারুণ জায়গা, ঘুরে মজা, খেয়ে মজা, দারুণ। আর যারা বাইরের থেকে যায় না, তাদের আরও ভালো লাগবে, কারণ তারা তো এরকম মাঠ ঘাট এসব পায় না, ওখানকার লাইফটাই আলাদা, তাই না? দারুণ একটা সিম্পলিসিটি রয়েছে, একটা মানে কি বলবো, অন্তরের সব ভালোবাসা, সবাই সবার সঙ্গে কথা বলছে, না চিনলেও এখনো হাসবে, এখনো ওই জিনিসটা ওখানে বজায় রয়েছে, রয়েছে, জিনিসটা শহরে যেটা নেই। একেবারেই নেই। শহরে সবকিছু যেন একটা মেকি। লোক দেখানো মেকি জিনিস, মেকি জিনিস, সত্যিকারেরই। মানে যেটা তুমি না, সেটাও তোমাকে লোকের সামনে দেখাতে হয় যে হ্যাঁ আমি এইটা। এবং সব থেকে আমার অবাক লাগে, কারণ দুঃখ কষ্ট কাউকে দেখাতে পারবে না। মানে আগেকার দিনে যেমন দেখো, আগেকার কেন বলছে, আমাদের ছোটোবেলাকেই দেখছি যে কোনো জেঠিমা কাকিমা এলো বাড়িতে, জানো তো এই হয়েছে, এই দুঃখ, এই কষ্ট। এখন তো ভয়ের চলে তুমি কারোর সাথে শেয়ারই করতে পারবে না। তুমি একটা বলবে, তুমি এ বলবে, সে আরেকজনকে গিয়ে এ বি বলবে, আরেকজন আরেকজনকে গিয়ে এ বি সি বলবে, ওটা একেবারে জেড অবধি পৌঁছে যাবে। তো সেই জন্য লোকে ভয় পায়, কাউকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাসের জায়গাটাই নেই। আর ব্যাঙ্গালোরে তো কোনো কথাই নেই। ব্যাঙ্গালোরে ওই যে সেদিন কবে একটা সৌরভ বললো না, আমাকে চিপ বলবে, হাউ চিপ, ওই রকম সব হিন্দি মুভির ডায়লগ হয় ওরকম। তোমার যদি তুমি দেখাও তুমি খুব সিম্পল, তাহলে তোমার সেরকম কোনো ভ্যালুই নেই। অ্যান্ড আমি সত্যি আই ডোন্ট বদার, কেউ যদি আমাকে বলে তুমি ভীষণ চিপ, আরে আমি সত্যি বদার করি না। এক সময় তখন ইয়াং, এই জন্য কষ্ট পেতাম, কাঁদতাম কেউ যদি আমাকে কিছু বলতো, এখন করি না। কারণ আমার মা সব সময় একটা কথা বলতো, বৃক্ষ তোমার নাম কি, ফলেই তোমার পরিচয়। আমার মা বলতো ফল দেখেই লোক জানতে পারবে, বৃক্ষ বলবে না এই আমি আম গাছ, এই আমি জাম গাছ, ফল দেখেই বোঝা যায়। সেই জন্য আমি কি, আমার কোয়ালিটিগুলো দেখলে লোকে এমনিই বুঝবে, আমাকে ঢাক পিটিয়ে কাউকে কিছু বলতে হবে না। সিম্পলিসিটি দেখানো যদি কারোর কাছে মনে হয় আমি খুব চিপ, ইয়েস আই অ্যাম। কিন্তু আমি আমার কাছে কি আমি জানি, আমার ফ্যামিলির, আমার হাজব্যান্ড, আমার ছেলের কাছে আমি কি, ব্যাস আমার ওইটুকুই ম্যাটার করে, তার বাইরে না। শীতে কাবু শর্মিষ্ঠা। আচ্ছা, কি সবজি আনলাম? শীতের সবজি, বলো। কড়াইশুঁটি Yes. ফুরিয়ে গেছিল। হ্যাঁ, ও মা, তুমি কচুরি খাবে, হবে না? সে তো ওটে 1 কিলো আনলাম। কত নিল? 80 টাকা। দোকান থেকেও আমি তাদের দিয়ে এনেছিলাম। 100 টাকায় এনেছিলে তুমি বলে। না না না, 80 টাকা। হ্যাঁ 80 টাকায় 1 কিলো। তো সৌরভ ছাড়িয়ে রাখবে, হারালেই সৌরভ একটা জিনিস পাবে, কচুরি। আর একদিন খাই দেবো কচুরি। হ্যাঁ, একটু শীতটা শেষ হওয়ার আগে আরেকদিন হয়ে যাক। আর এই যে
শীতকালের ম্যান্ডেটারি খাবার সব বাড়ির। 15 টাকা করে। ঠিক আছে, আমাদের তিনজনের জন্য যথেষ্ট। দুটো এনেছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠাস একদম। দুটো, হ্যাঁ ভালো। 15-30 টাকা। ভালো। নিচে রাখি কেন, উপরেই রাখো। আচ্ছা। আর এনেছি হচ্ছে তোমার শসা। এই শসাগুলো সৌরভ তবু খেতে পারে। এই আর আজকে যেটা করবো সেটা হচ্ছে মিক্স ডাল বানাবো। আচ্ছা, একেবারে ডাল মিক্স, ফ্রাই অ্যাকচুয়ালি। মিক্স করেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আগে আনতাম তো, ভুলে গেছো? মনে নেই। দেখছো কেন লোক বলি, এই ভদ্রলোককে বোঝানো খুব মুশকিল। সম্মান দিলাম। তো এই ডাল এনেছি, ডাল করবো ধনে পাতা দিয়ে দেখাবো। হ্যাঁ, এই ডালটা রুটি, এটা রুটি দিয়ে ব্যাপক লাগে খেতে। রুটি দিয়েও ভালো লাগবে, এমনি একটু জিরা রাইস করলে সেটাতেও ভালো লাগবে। আমি ওটাই করবো আজকে। জিরা রাইস? একটু জিরা রাইস করবো আর এই ডালটা করবো। আর আলু ফুলকপির একটা ভাজি দেখাবো, একটু অন্য ধরনের, ওটা করবো। আর একটু টমেটো এনেছি 11 টাকা। 11টা টমেটো আছে? 11 টাকা। আচ্ছা। 500, 1 কিলো না। 11 টাকা না, ওই 10 টাকা 70 পয়সা না কিরম, যাই হোক ওই 11 টাকাই ধরো। সৌরভ আনলে এত আনবে বলো তো? আমার যেটুকু দরকার আমি সেটুকুই আনি। শশাটাই একটু বেশি। যেটুকুনি দরকার মানে মনে করো এটা 2-3 দিন যাবে, আমি নিয়ে আসি ওই জন্য বেশি করেই নিয়ে আসি যাতে অনেক দিন যায়। কখন 2-3 দিন যায় গো? কি বলো না তুমি, সত্যি কিছু বলার নেই তোমার। আজকে একটু ভালো করে কুচিয়ে কুচিয়ে তুমি স্যালাড বানাবে। হ্যাঁ আচ্ছা, আমি বানিয়ে নেবো। কড়াইশুটিও ছাড়াবো, স্যালাডও বানাবো। কড়াইশুটি ছাড়িও না, নো প্রবলেম। আমি কচুরি করবো না। না থাক, আমার যেরম যেরম দরকার রান্নায় আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো, চলবে? আচ্ছা ঠিক আছে, করে দেবো। এখন না, আবার সংক্রান্তির দিন করব। কারণ সংক্রান্তির দিন এমনি নিরামিষ খেতে হয়। কবে পড়েছে সংক্রান্তি? 14 তারিখ। না না, দিনটা মঙ্গলবার। ও গ্রেট। বেবর ছুটি। না না, সে দেবর ছুটি, সংক্রান্তিতে এখানে তো সব। হ্যাঁ, ও বাবা, এখানে বিশাল করে সেলিব্রেট করে। আর তারপরে হচ্ছে তোমার নিরামিষ দিন, সেই দিন করবো। ঠিক আছে, তোমার টিউশন বুঝে তারপরে করবো, এরকম কিছু নেই। তোমার টিউশনের চাপ একটু যেদিন কম থাকবে সেদিন। কারণ পিঠেও খেতে হবে সেই দিন। হ্যাঁ, সেই জন্যই বলছি, অনেক কিছু তো ব্যাপার রয়েছে বানানোর। ওই দিন শুধু একটু পাটিসাপটা। একটু রস বড়া এসব একটু। না, রস বড়া আমি করবো না। কেন? না, সংক্রান্তিতে খেতে হয় এগুলো। পাটিসাপটা করব, পুলি করব, তারপর তোমার ওই ওই এরকম ওই সরু চাকলির মতন ওই মোটা মোটা করে এতে দেয় না, সেদ্ধ পিঠে। না রে, খাইয়েছিলাম না, আমি ভুলে যাই গো নামগুলো। যাই হোক, করবো তখন দেখবে 2-3 রকমের পিঠে করবো। আবার কি গো, রসবড়া খাচ্ছে, ভীষণ মিষ্টি, একেবারেই না, অসম্ভব। এই কচুরি করে দেবো। তুমি বড়াগুলো ভাজবে, আর এক কাজ করো, তোমার মিষ্টি নিয়ে ভাবতে হবে না, তুমি বড়াগুলো ভাজবে, আমি মিষ্টির দোকান থেকে রস নিয়ে চলে আসবো। ডুবি ডুবি খাবো। হ্যাঁ, বসে থাকবো তুমি সেই অপেক্ষায়, তারপর বড়াও ভাজবো না, দেবও না। এই একটা হলুদ, পুরো হলুদের প্যাকেট, কার এটা, আশীর্বাদে, এই নিই আমরা। কারণ যেটুকু দরকার, শশা 2টো প্যাকেট এনেছি, শশা আমরা খাই। আর একটু আলু 1 কিলো, ব্যাস হয়ে গেল। চিতই পিঠে মনে পড়ে গেছে, দেখছো? ওই যে আমি কথা বলছি না, এদিকে আমার মাথায় কিন্তু ঘুরছে যে কি যেন নাম, আমি এইরকমই গো। চিতই পিঠে, সেটাও করবো। মিক্সড ডাল করবো, সেই জন্য এই মিক্সড ডালটা ভিজিয়ে ফেলবো। এখন তো এরকম পাওয়াই যায়, উড়ার ডাল, তারপর তোমার মুগ ডাল, মুসুর ডাল, তারপরে ছোলার ডাল, সমস্ত কিছু মেশানো। তো ওটাকে ধুয়ে আগে আমি আর ভিজাবো না, ভালো করে 4-5-6 বার ধুয়ে আর কুকারে হুইসেল দিয়ে নেব। শুধু একটু হলুদ দিয়ে, আর কিচ্ছু না। তারপরে কিভাবে বানাচ্ছি তখন দেখাবো। হ্যাঁ, হলুদ দিয়ে দিয়েছি, এবারে 4টে থেকে 5টা হুইসেল দেবো, ভালো মতন যাতে সেদ্ধ হয়ে যায়। সৌরভের একটুখানি হালকা ফুলকা খিদে পেয়েছে, কাজ করতে করতে বলল
তো সেই জন্যে একটু ঘি, অল্প একটু ঘি দিয়ে, সেদিন যে দেখালাম ঘিটা এনেছি, সেই ঘিটায় একটুখানি বেবোকেও এরকম রোস্ট করে দিয়েছি মাখানা, তো সৌরভের জন্যও করে দিচ্ছি। আর রূপাদি, তুমি বলেছিলে এই ঘিটা ভালো, সত্যি ভালো গো, আজকে প্রথম ইউজ করলাম, সত্যি ভালো। দেবকেও এরকম অল্প একটু ঘি দিয়ে আর মাখানা এরকম রোস্ট করে দিয়েছি, তো সৌরভকেও দিচ্ছি এখান থেকে, আমিও একটু খাবো। এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। এই যে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিই। আমার জন্য একটু রেখেছি, সেটা আমিও খাবো। পেঁয়াজগুলোকে চপারে চপ করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার এই একই ধরনের পেঁয়াজ ডালেও যেরকম লাগবে, সেরকম ফুলকপির ভাজি যেটা করবো না সেটাতেও লাগবে, সেই জন্যেই একসঙ্গেই করে নিচ্ছি। আর একটুখানি করবো, এর মধ্যে টমেটোটাও করে নেব, হয়ে গেছে। এই যে আর একটু বাকি আছে, ওটাও করে নিই। তেল গরম করে আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুধু গোটা জিরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই জন্য একটুখানি চপারে করলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, জানো। একটু লালচে করে ভাজা হলে টমেটোটা দেবো, আর জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্টটাও দেবো। আর এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার কারণ আলুটা আর ফুলকপিটা ভেজে তুলে নেব, তারপরে ওটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে করব। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি, মিক্স করে নিয়েই 1 মিনিট পরেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে না একটু সামান্য নুন দিয়ে আর চাপা দিয়ে রাখবো, দেখো টমেটোটা গলে যায়। এই দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, ওপরে একটু নুনও ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেবো। টমেটোটা একটু গলে গেছে, এবারে এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে মিক্স করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিক্স করব। নুন দিয়ে দিলাম, আগেও নুন দিয়েছিলাম, এই জন্য এখন অল্পই দিলাম, লাগলে আবার দেখবো। একটু ফুটবে, তারপরে ধনে পাতা দেবো, ধনে পাতাও দিয়ে দিলাম। ডাল রেডি। এবার শুধু একটা উপরে তড়কা দেবো ঘিয়ের, সেটা অপশনাল, যারা ঘি খায় না বা পছন্দ করে না তারা দেবে না, এইটাই যথেষ্ট, কিছুই না। ঘিয়ের মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, মানে ঘিটা গরম হলো না, গ্যাসের ফ্লেমটা অফ করে তার মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এর ওপরে ঢেলে দিতে হবে, তাহলে একটা সুন্দর কালার আসবে। একটুখানি ঘি গরম করে নিচ্ছি, এরপরে এর মধ্যে ঘিটা গরম হলে না আমি গ্যাসটা অফ করে দেবো। এইবারে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো, হ্যাঁ, যাতে লঙ্কা গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম, একটা সুন্দর কালার আসবে, আর কিছুই না। ঘিটি না খেলে দেবে না, তাতেও কোনো অসুবিধা নেই, তারপর একটু মিক্স করে দেবে। এই যা ব্যাস, ডাল ফ্রাই, এটাকে ডাল ফ্রাই বলে, হ্যাঁ, ডাল ফ্রাই রেডি। এই দেখো ফুলকপিগুলো না এরকম সরু সরু করে কেটে, খুব সরুও না খুব মোটাও না, এরকম ভেজে রেখেছি। আর আলুগুলোকে একটু মোটা মোটা করে, এটাও একটু হালকা ভেজে এবারে তুলে নেব। তারপরে যে তেলটা রয়েছে ওটার মধ্যে যে পেঁয়াজটা চপ করেছিলাম, সেটা পেঁয়াজ রেখে দিয়েছি, ওইটা দেব। যে তেলটা রয়েছে ভাজার পরে ওতে
পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি লালচে করে ভেজে আর এটার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, তারপরে একটা টমেটো দেবো। অল্প একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এটা একটুখানি হবে, তারপরে আবার দেখাচ্ছি। এবারে না টমেটোটা একটুখানি নরম হয়ে এসেছে। হ্যাঁ, এরপরে কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথিটা একটুখানি মিক্স করে নেব, এগুলি খেতে সত্যি ভালো হয়। এবারে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, খুব বেশি না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই আমি মিক্স করছি। এবার একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা এখন একটুখানি দিচ্ছি, তারপরে যদি মিক্স করার পরে যদি দেখি লাগবে তাহলে আর একটু দেবো, আর তো দেবো না। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, আমি খুব বেশি ঝাল দিলাম না। সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। এবারে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, এবারে হালকা হাতে মিক্স করবো। হ্যাঁ, এর মধ্যে তোমরা চাইলে কড়াইশুঁটিও দিতে পারো, আমি ভুলে গেছি তাই দিইনি। তোমরা চাইলে দিতেই পারো, ঠিক আছে। একটুখানি এবারে এটাকে একটুখানি চাপা দিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মশলাটা পুরোটাই, একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, 2 থেকে 3 মিনিট হয়ে যাবে। শুধু একটু চেক করবো নুনটা ঠিক আছে কিনা, যদি নুন লাগে একটু নুন ছড়িয়ে দেবো, ব্যাস। ডাল রেডি। খুব সুন্দর, কিন্তু খুব হেলদি, খুব ভালো। এক্সকিউজ মি। হ্যাঁ, এই যে আমার ফুলকপি ভাজিও রেডি। মিক্স করে নিয়ে আর এটাও রেডি। এটাও একবার বানাবে, রুটি দিয়ে এমনিও ভালো লাগবে, রুটি পরোটা, আর এই ডাল দিয়ে তো ভীষণই ভালো লাগবে। এটাও রেডি। ডাল আর ভাত দিয়ে দিচ্ছি। এটা না এমনি খাওয়া যায়, জানো, তরকারি না হলো। ডালটা কিন্তু ভীষণ হেভি। হ্যাঁ, ভীষণ হেভি ডাল। এত ধরনের ডাল তো আগে এটা খুব বানাতাম। আর এই যে ফুলকপির ভাজিটা করেছি, দেবো সাইডে। তুমি না? বসো মা, বসো। এর সঙ্গে কোনো তরকারি না হলেও চলে যায়,
এরকম ডাল আর একটু স্যালাড নিয়ে নেবে। ব্যাপক হয়েছে ডালটা, তরকারিটাও দারুণ হয়েছে। যদি তোমরা মনে করো খাওয়ার সময় একটুখানি একটু গরম থাকতে হবে, একটুখানি ওপরে ঘি ছড়িয়েই নিতে পারো। ঘিটা ভালো গো, তাই না? ঘিয়ের গন্ধ আসছে ভালো। এটা 2019 অব্দি চুটিয়ে করে গেছিলাম, কারণ অফিসেও দিতাম। সৌরভকে তো ভাত মেখে দিয়ে দিতে হতো, শুধু বক্সটা বের করবে আর খাবে, তাই না? কারণ টাইম থাকতো না কাজের মধ্যে। টাইম থাকলেও খেতো না গো। বলছি অত আমার মাখামাখি নেই, পুরো একেবারে। ডাল দিয়ে মেখে দেবে, সবজি আলাদা একটা বাটিতে দেবে, আমি শুধু বের করবো, স্পুনটা নেবো আর খাবো। এখন এই রান্নাগুলো খুব করতাম, যদি হঠাৎ মনে হলো করি, তো অনেকদিন করিনি। ডালটা কিন্তু খুবই হেলদি খাওয়ার, হেভি তো বটেই, কারণ এত ধরনের ডাল আছে, কিন্তু খুবই হেলদি, তাই না বলো? আর রুটি দিয়েও খুব ভালো লাগবে খেতে। আজকের ব্লগটাতে তোমরা সকলে খুব ভালো ভালো কমেন্ট করেছো। আর সোমা দিদি ভাই, আমি তোমাকেও আসতে বলেছি, তুমি বাবানকে নিয়ে আসবে। দিদি ভাই বলি যখন, তোমরা সকলে আসবে আমার বাড়িতে। আর আমি সকলকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা সকলে আমায় কমেন্ট করেছো, সোমা দিদি ভাই, তারপরে প্রিয়াঙ্কা, পারমিতা, শর্মিষ্ঠা, স্বাতি, শিলা দিদি ভাই, রূপা দিদি ভাই, তারপরে তোমার আর আমি সবার নাম বলবো না, তো আমি কাউকে দুঃখ দিতে চাই না। ঈশাদি, পারমিতা বলেছি, পারমিতা, প্রিয়াঙ্কাকে সবার আগে, সোমা দিদি ভাইকে কিন্তু সবার আগে বললাম, সোমা দিদি ভাই, হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি কাউকেই ছাড়তে পারবো না তোমাদেরকে, যত দিন যাচ্ছে। হ্যাঁ মা, বস, যত দিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে তোমাদের প্রতি। আর আমি কারোর সঙ্গে তর্কাতর্কি করি না, কোনো দিনই করিনি। শুধু শুনে গেছি, আগে রিয়্যাক্ট করতাম মানেই কাঁদতাম, আমি কোনোদিনও মুখের ওপর উত্তর দিতে পারিনি। আর আজ ইগনোর করে যাই, ইগনোর ইন দ্য সেন্স, আমি কাজে এতটাই ব্যস্ত যে আর ওগুলো কে কী বললো আর মাথায় দিই না গো, সত্যিকারের। কারণ একবার এই পড়িয়ে টড়িয়ে উঠলাম, খাতা দেখলাম, কালকে কেমিস্ট্রি, সেকেন্ড মডেল কেমিস্ট্রি, সেই যা টেস্ট নিয়েছি অনলাইন, সেগুলোকে সমস্ত দেখে সেগুলোকে আবার পাঠালাম, কিছু যদি কারেকশন থাকে যাতে ওরা লাস্ট মোমেন্টে সেটা দেখে নিতে পারে, সেগুলো সব পাঠিয়ে দিলাম। তারপরে কয়েকটা বাচ্চার হিন্দি আনসারগুলো, সেগুলো সব রেডি করলাম, ওগুলো সব কাল সকালবেলা মায়েদের ফোনে পাঠিয়ে দেবো, ওরা সব নোট ডাউন করবে। এই যা, সেই জন্য কাজে এতটা ব্যস্ত থাকি এখন, আর সময় পাই না এসব ভাবার। কিন্তু ওই কখনো সখনো একটু বসলাম চা খেতে খেতে, তখন একটু মনে পড়ে। এই যা, আরও কেন বেশি মনে পড়ে, কারণ মা নেই তো আমার, মা বাবা কেউ নেই, সেই জন্য তখন একটু, যাই হোক। আর তোমরা আছো, এই ভদ্রলোক আছেন, থেকে ভদ্রলোক বলছে আমাকে, সম্মান দিচ্ছি, পতি পরমেশ্বর বলে সম্মান দিচ্ছি। আমার ছেলে আছে, আমার মেয়ে, ও বাবা, আমার মেয়ে সামনে যদি আমাকে কেউ একটু এরকম, মানে আমার জামাটা শুধু এরকম টাচ করেছে, ও বউ 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 করে একদম দাঁত দেখিয়ে ছুটে যাবে, জানো। এই যে আমি বসেছিলাম এতক্ষণ, ও কিছু করেনি, যেমনি ধরছে মাকে, এবার একটু এখন স্টোলটা শুধু ধরছে। এতক্ষণ কিন্তু এখানে বসেছিলাম আমি, এখানে একা হাতে, ও কিছু করেনি। যেমনি দেখলো যে ওর বাবা এসে আমার পাশে বসলো, অমনি ওখান থেকে হ্যাঁ 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 করতে করতে চলে এলো, যে তুমি কেন বসেছো মার পাশে। সেটা বেবো বসলেও করে,
মাটা শুধু ওর একা, জানো তো। বসো। তবে দুষ্টু মেয়ে একটা। বসো, সিট ডাউন মা, গুড গার্ল, এই তো। বকছে বাবাকে দেখছো, মার গায়ে হাত দিতে পারবে না। এই যা এখন খেতে দেবো, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার সব কাজ করে উঠলাম, কাজ মানে পড়ার সমস্ত হয়ে গেছে। আজকের মতন কটা বাজে, 10:30, 11:15 তো বাজে। বেবোরও পড়া হয়ে গেছে, কালকে ওদের টেস্ট আছে ম্যাথস, একটু প্র্যাকটিস করে নিয়েছে। কাল শুক্রবার, তারপরে আবার 2 দিন ছুটি, শনি রবি। আমি বললাম সারাক্ষণ তো এক কথা বলে, কাল শুক্রবার, পরশু দিন তাহলে আমরা ননভেজ খেতে পারবো। আমি বললাম তো আবার সেই কথাটা বলবে, বাপরে বাপ। ঠিক আছে, আবারও অন্তর থেকে অনেক ভালোবাসা, আর গান শোনাবো, আবার নিশ্চয়ই শোনাবো। রূপাদিও বলেছে একটা গান। আর রূপাদি রিকোয়েস্ট করেছে, সৌরভ সেই গানের লিরিক্সগুলো জানি না বলে মুখস্থ করছে। রূপাদি চিন্তা নেই, শুনিয়ে দেবে। আমি খুব খুশি হয়েছি তুমি রিকোয়েস্ট করেছো। প্রথমে বললো যে আচ্ছা আমাকে তো রিকোয়েস্ট করছে, আমি তো লিরিক্সগুলো জানি না। বললাম তুমি শোনো, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। আসলে বড় শিল্পী তো, এই জন্য ভুলে যায় লিরিক্স। হ্যাঁ, সে হতেই পারে, বড় শিল্পী, ওর এত প্রচুর প্রোগ্রাম ও অলরেডি ও নিয়ে ফেলেছে, বুঝলে তো। শুধু যাচ্ছে না, সময়ের অভাবেও যাচ্ছে না, এই যায়, চারিদিক থেকে ডাক পড়ছে। গান শোনাবো, ঈশাদি বলেছে, নিশ্চয়ই শোনাবো। আর তোমাদেরকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি। সোমা দিদি ভাই বাবানকে নিয়ে আমার এখানে আসতেই হবে। প্রিয়াঙ্কাও আসবে, আর প্রিয়াঙ্কা যখন আসবে, হাজব্যান্ডকে তো আনবে 100 বারই, পারলে মাসিমাকে নিয়েও আসবে। হ্যাঁ, আমার ভালো লাগবে। তোমরা সবাই আসবে, আসতেই হবে। ওই কখনো দেখবো ওরম বললে চলবে না, ঠিক আছে? আসতেই হবে আমার কাছে। আর আমরা এরকমই থাকবো গো, আমরা বরাবর থেকে এইরকমই, সেই জন্য একদম কোনোদিনও পাল্টাবো না আমরা, এইরকমই। আমাকে যে যা বলে বলুক, আমি পাল্টাতে পারবো না গো। ওই মানুষকে একটু অহংকার দেখিয়ে চলে গেলাম, হুম 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 হুম, ও আমি পারি না। ঠিক আছে, যার কর্ম সে করবে, আমার কর্ম আমি করব, ওপরওয়ালা সব কিছুই দেখছে। আমার কর্ম আমি করে যাব। আমার শত কষ্ট দিলেও সেই মানুষটাকে যদি কষ্টে দেখি, আমি আমি চুপচাপ থাকি না গো, এইটা সৌরভ জানে। আমার শত কষ্ট দিলেও সেই মানুষগুলো যদি কোনো কষ্ট পায়, আমি যদি শুনি, আমি হয়তো সামনে গিয়ে কিছু করি না, কিন্তু একে দিয়ে সব করিয়ে দিই। বলুক সত্যি কথা বলছি কি না। লোকে ভাবে বোধহয় আমিই করছি। আমি বরাবর থেকে করিয়ে দিই, ওকে বলে বলে। ওর কিন্তু মাথায় এত কিছু আসে না। ছেলেদের দেখবে নর্মালি মাথায় আসে না, কিন্তু সব মানে কিছু ছেলে আসে, কিন্তু সৌরভ ওরকম নয়। আমি আমি কখনো, ওই যে বললাম বৃক্ষ তোমার নাম কি, যাই হোক, আমার ফলটা হয়তো কেউ বুঝতে পারে না, কিন্তু আমি সৌরভকে বলি, আমি বলে বলে দিই, মানে কি, ও অতটা মাথায় নেয় না, মানে এতটা ডেপথে গিয়েও ভাবে না, কিন্তু আমি বলে দিই না, এগুলো এগুলো আমি করছি, কিন্তু আমার নাম বলার দরকার নেই। যাই হোক, দেখো এতগুলো বছর দেখছে তো আমায়, তো সেই জন্যে এর থেকে বড় জাজ তো আর কেউ হতে পারে না আমার, কি বলো জাজ মহাশয়? আমি হচ্ছি পতি পরমেশ্বর তোমার। এরকম করে দাঁড়িয়ে থাকবে, এখানে এরকম করেই বসে থাকবে। যাই, ঠিক আছে, আবার গানের আবদার মিটিয়ে দেবো একটা ভালো রবীন্দ্রসঙ্গীত। আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইতেই ভালোবাসি, কেমন গাই যাই না, কিন্তু ভালোবাসি গাইতে। আমার মা ভীষণ ভালোবাসতো শুনতে। আর সৌরভের তো রিকোয়েস্ট এসেই গেছে, সৌরভ রিকোয়েস্টের পর রিকোয়েস্ট আসছে। না না, একটাই রিকোয়েস্টের পর না, একটাই রিকোয়েস্ট এসছে, এবং সেটা সে মুখস্থ করছে, সেটা আমি জানিয়ে রাখছি।
রোজ শুনছে, সময় পেলে শুনে শুনে গানটাকে মুখস্থ করছে, শোনাবে। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা বাই বাই। টাটা বাই বাই, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট।